রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম তার চক্ষু এড়ালো না। কপালে বলি রেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না, ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুপা। দেহে অল্প পরিমাণ শক্তিটুকুও অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল, ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু দু অধর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার ঝেঁকে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রের সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনো দুটো শক্ত হাত ও গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করব তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। কতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয় তোর জীবনে সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূর বেশে স্বামী পাগল জেনে পুরানো ক্ষত দগদগে না হলে, ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুরে কুরে খাচ্ছে ওর ভিতরটা। পূর্ণবার ডাকলো তুর্য। সন্দেহতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনূর। না, কাউকে বুঝতে দেবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যর দিকে। দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছে হতে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর কড়া গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসার অন্তর প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূত হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্য তা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল ওর। চোখের মণিকোঠা জ্বলে টইটম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারদিকে। শ্রেয়া বুঝতে পেরে দিবাকর তার চাহনি পছন্দ করেনি, তাই তো রোশনি ছুঁড়ে ভস্ম করতে চাইল ওর কাজল মাখা আঁখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেটে টিস্যু রেখে নিজের সঙ্গে সর্বদা টিস্যু রাখে নিজের সঙ্গে। শ্রেয়ার মুখ ভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করল। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, চোখ পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যর কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকল শেষোক্ত বাক্যটা। সত্যিই তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না। শ্রেয়া এত বছরও এটাও জানতে পারল না কেমন আছে পাগল মানুষটা, সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে। এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতিক্ষণ। আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যের হাত থেকে টিস্যুটা নিয়ে নিল। তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল। তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়েও ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যর কনিষ্ঠ আঙুল। তুর্য স্পর্শ অনুভব দূরে থাক, লাগেও নি এমন ভাব করে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ততা! ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সুবোধ বালিকা ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তায় চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিকে ছুটে যাচ্ছে। এতেই ভূত দৌড় বাচ্চাদের। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, পাগল। তুর্য নিরলস ভঙ্গিতে সায় দিয়ে বলল, তাই মনে হচ্ছে। তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম, কখনো পাগলের মার খেয়েছ কি? আমি একবার খেয়েছিলাম ছোটবেলায়। সময়টা তখন স্কুল জীবনে। বাসর রাতে স্বামী মারতে যাচ্ছিল। আবার মার খেয়েছ কি না প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ঠোঁটে ফুটতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খাওয়ার কথা শুনে।
আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? সূর্য কপাল কুঁচকে তাকালো। তির্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহ। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল ওই ছেলেটাকে? ও তো প্রথম দিন থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল, নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পর এত রিয়েক্ট করতো নাকি আজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্তও থাকবে না এখানে। তুর্য সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনে ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটাই আঁচ করতে পারছে সে তুর্যর কথাবার্তা ওর অভ্যন্তরে দাফন করতে চাও অতীতের স্মৃতি জাগ্রত করে বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার কাছে আসবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করলো শ্রেয়া। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচবে। শ্রেয়া সড়ক করে বলল, আসি স্যার। কথাটা বললে আবারও তুর্য উত্তরের অপেক্ষা করলো না। গটগট পায়ে ছাদের দরজা অব্দি আসতে কর্ণগহরে পৌঁছালো তুর্যর ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দ শুনল বিশদ, তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমেষ ও হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্ত শূন্য ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যর কাছাকাছি। হাতটা স্পর্শ করতে যেও করল না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরই ব্যাগে ছিঁড়ে রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যর মুখের পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল, মলিন, বিবর্ণ। এই তো এখনই রৌদ্র জলে চকচকে করছিল মুখটা। শ্রেয়া আর্তস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কিভাবে কাটলো? রক্ত ঝরছে। ঝরুক, নির্বিকার অভিব্যক্তি তুর্যর। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রিয় রুমে। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির উপর দিন রাত কাটছে, তাতেও শ্রেয়ার দুঃখ নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চায় শক্ত নারী হতে, মন ততই ওর বিরোধিতা করে। এই যে এখন তুর্য রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এড বক্সটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা। মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলও নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তুর্যর রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে বেশ জোরেই চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে? আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাধা কোথাকার। শ্রেয়া বিমূঢ়তায় বাঘ হারা। খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্য রক্তাক্ত হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি সেফ একটু স্পর্শ করলো হাতটা। কিন্তু তুর্য ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাত ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা রাখলো। নিজের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন। রক্তচটা স্বভাবটা না হয় পরে দেখাবেন। তৎক্ষণে প্রিয় আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখলো শ্রেয়ার হাতের উপরে। এমন দৃশ্য চোখে বিধতেই আয়ুষ ও প্রিয় এক অপরের মুখ চাওয়াচাওয়ি সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যর হাতের রক্ত দেখে নিজেদের আটকাতেও পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজে হাতে জড়িয়ে দিচ্ছিল। আয়ুষের ব্যগ্র স্বরে লজ্জায় কাঁচুমাচু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জার আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যর ব্যান্ডেজটা কোনো রকম সেরে প্রিয় পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলে তুর্য সরিয়ে ফেলল। নতমস্তকে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশ ভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণেই গলা স্বর স্বাভাবিক করল। দেখলে এভাবে দেখ, ধরার দরকার নেই। তুর্য হাত নেড়ে চেড়ে দেখালো। তার কার্যকলাপে হতবাক আয়ুষ উদ্যোগী হয়ে জিজ্ঞেস করলো, কাটলো কিভাবে? ইশারায় পাশের লেবু গাছটা দেখায় তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টপ থেকে ডালপালা বেরিয়ে ছড়িয়ে আছে। কাঁটাগুলো অনেক বড় বড়, তো লেবুও ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশত হাত গিয়ে লেগে গিয়েছে। আমি নিচে যাই। কথাটা বলে থামলো তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকাল। স্থির অবিচল দৃষ্টিতে
শ্রেয়া হকচকিয়ে যায়। কি মোহনীয় দৃষ্টি তুর্য। সে চোখ সরিয়ে বিষণ্ণভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বোধ হাসল, বলল, ধন্যবাদ আয়ুষের শালী সাহেবা। তুর্য চলে যেতেই প্রিয় হেসে মিনমিন করে বলে, আয়ুষের শালী আপনার বউ দুলাভাই। বাক্যটা এতই নিচু স্বরে আড়ালো, শ্রেয়া কর্ণপাত দূর ও বুঝতেই পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়ছে। সে তো অন্য চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে ঝাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লেগে এত গভীরভাবে চামড়া ছিঁড়ে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আর সে চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে। এটাই হবে। প্রিয় ভাষাতে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখছে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে আপাতত রাশেদার ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়, ভেবেছিল যে করেই হোক আজ এদের ভাগিয়ে দেবে। আয়ুষও চেষ্টা করছে, কিন্তু পারল কই। উল্টো ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদেই সবার দুপুরের খাওয়ার ডাক পড়বে। শ্রেয়া নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তা যখন মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে প্রিয়র আম্মু আয়ুষের জন্য বানানো আংটিটা দেখালেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা? প্রিয় কেউ দেখায়নি। ওর তো আবার তোর পছন্দের জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই। ঠিক আছে, অনেক সুন্দর আন্টি। আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জায় পাস না আবার। শ্রেয়া ঘাড় হেলিয়ে বলে, আচ্ছা। ও রুম থেকে বেরোতে নিবে, তার পূর্বে প্রিয়র মামি রুমে ঢুকল, সাথে দুজন মহিলা। চেনা দুটো মুখ দেখে ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। 3 বছর, পাক্কা 3 বছর কিছু সময় পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল। শ্রেয়া হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। সামনের মানুষ দুজনের একই হাল। প্রিয়র মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, আপনারা এখানে? শ্রেয়া ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। আকস্মাৎ কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে, হারিয়ে যায় বাকশক্তি। শ্রীহা চৌধুরী শ্রেয়াকে কিছু বলতে যাবে, তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহরিমা সকলের অলক্ষ্যে। অগোচর চলবে।